আমার শ্বশুর আমাকে ৮০ কোটি টাকা দিতে চেয়েছিলেন তার ছেলের জীবন থেকে হারিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি তখনও জানতেন না আমার গর্ভে বড় হচ্ছে এই বংশেরই যমজ উত্তরাধিকারী। টেবিলের ওপর একটা চেক আমার দিকে এগিয়ে দিলেন আমার শ্বশুর। মনে হচ্ছিল তিনি কোনো ভুল সংশোধনের জন্য দাম মেটাচ্ছেন। ৮০ কোটি টাকা। বরফ শীতল গলায় বললেন তিনি, আয়ান, আজ রাতে লন্ডন থেকে নামার আগেই তুমি এই শহর ছেড়ে চলে যাবে। নীল কালিতে লেখা শূন্যগুলোর দিকে তাকিয়ে রইলাম আমি। কতগুলো শূন্য, কত গভীর নীরবতা। আমরা বসেছিলাম গুলশানের সেই বিশাল ডুপ্লেক্স বাড়ির স্টাডি রুমে, যেখানে প্রতিটি আসবাবপত্রের দাম সাধারণ মানুষের সারা জীবনের আয়ের চেয়েও বেশি। চৌধুরী সাহেব জানালার পাশে দাঁড়িয়েছিলেন। বাইরে ঢাকা শহরের জ্যাম আর ব্যস্ততা দেখা যাচ্ছে। তিনি এতটাই শান্ত ছিলেন যেন তিনি কোনো মেয়ের জীবন কেনাবেচা করছেন না, সাধারণ কোনো ব্যবসায়িক চুক্তি করছেন। রাইসা, তুমি এই পরিবারের যোগ্য নাও। আমার ছেলের জন্য ওর সমপর্যায়ের জীবনসঙ্গিনী প্রয়োজন, কোনো মধ্যবিত্ত স্কুল শিক্ষিকা নয়, যে ভুল করে আমাদের বংশের নামের প্রেমে পড়ে গেছে। আমি আমার হ্যান্ডব্যাগটা জোরে চেপে ধরলাম। ব্যাগের ভেতরে ছিল সেই ল্যাব রিপোর্ট, যা আমি এখনো কাউকে দেখাইনি, এমনকি আয়ানকেও না। আজ সকালে নিশ্চিত হয়েছি যে গত কয়েক সপ্তাহ ধরে আমার শরীরে যা জানান দিচ্ছিল তা সত্যি। আমি মা হতে চলেছি, কিন্তু চৌধুরী সাহেব সেটা জানতেন না, আর যদি জানতেনও হয়তো তিনি আরো নিষ্ঠুর হয়ে যেতেন। আমি আমার শ্বশুরকে বললাম, আয়ান আর আমার কথা বলার অধিকার আছে। বৃদ্ধ হাহাকার করে হাসলেন। আয়ান সেটাই করবে যা এই বংশের সম্মানের জন্য ভালো। সে বরাবরই তাই করেছে। অপমানের চেয়েও এই কথাটা আমাকে বেশি কষ্ট দিল, কারণ মনের এক কোণেও আমিও জানতাম এটা সত্যি। আয়ান যখন আমার সাথে একান্তই থাকতো তখন সে আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু তার বাবার সামনে দাঁড়ালে সে যেন এক অন্য মানুষ হয়ে যেত, একদম ছোট, একদম নিস্তেজ। যে পুরুষ আড়ালে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, সে সবার সামনে আমাকে রক্ষা করার সাহসটুকুও পায় না। টেবিলের ওপর ডিভোর্স পেপার আগে থেকেই তৈরি ছিল। সেই কাগজ অনুযায়ী আমি মেনে নিচ্ছি যে এই বিয়েটা একটা বড় ভুল ছিল। আমি কিছুই দাবি করব না, কোনোদিন ফিরেও আসব না, এবং চৌধুরী পরিবার থেকে চিরতরে চলে যাব। সই করো। তিনি আদেশ দিলেন, নইলে কাল সকালে পুরো ঢাকা শহর জানবে যে তুমি স্রেফ টাকার লোভে আমার ছেলেকে ফাঁসিয়েছিলে। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু আমি চোখ না নামিয়ে বললাম, এভাবেই কি আপনারা শান্তি কেনেন? না, তিনি বললেন, এভাবেই আমি সমস্যা বড় হওয়ার আগেই তা মিটিয়ে ফেলি। না চাইতে আমার হাতটা পেটের ওপর চলে গেল। খুব সূক্ষ্ম একটা নড়াচড়া। তিনি খেয়াল করলেন না। আমি কলমটা তুলে নিলাম। আত্মসমর্পণ করার জন্য নয়, বরং আমি বুঝতে পেরেছিলাম যে এই আভিজাত্যের খাঁচায় আমার বা আমার সন্তানদের জন্য কোনো ভালোবাসায় অবশিষ্ট নেই। বিয়ের পর থেকে এই প্রথম আমি আয়ানের অপেক্ষায় থাকা বন্ধ করলাম। আমি সই করে দিলাম। চৌধুরী সাহেব হাসলেন। আমি জানতাম তুমি বুদ্ধিমতী মেয়ে। আমি চেকটা ভাঁজ করে ব্যাগে রাখলাম। তারপর তার চোখের দিকে তাকিয়ে বললাম, চুপ থাকাকে পরাজয় মনে করবেন না। সেই বিকেলেই আমি সেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলাম। হাতে ছোট্ট একটা সুটকেস, দুটো জামা, আমার সার্টিফিকেটগুলো আর আমার মায়ের একটা ছবি। কেউ আমাকে আটকায়নি। বাড়ির কাজের লোকগুলো মায়াবী চোখে আমার দিকে তাকিয়েছিল। আমার ননদ ফোন নিয়ে ব্যস্ত থাকার ভান করছিল, আর আমার শাশুড়ি নিচে নেমে আসার প্রয়োজনই মনে করেননি। রাত 9টায় যখন আয়ান প্রাইভেট জেটে করে দেশে ফিরছে, আমি তখন বনানীর একটা ক্লিনিকে আল্ট্রাসাউন্ড স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। ডাক্তার প্রোবটা একবার সরালেন, তারপর আবার। তিনি হঠাৎ চুপ হয়ে গেলেন। কি হয়েছে ডাক্তার? আমি প্রায় শ্বাস বন্ধ করে জিজ্ঞেস করলাম। তিনি স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়ে দিলেন। রাইসা, তোমার পেটে একটা বাচ্চা না। আমার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হলো। এখানে 4 জন, 4টা ছোট ছোট হার্টবিট। আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক উত্তরের মতো পুরো রুম জুড়ে সেই ছোট্ট প্রতিধ্বনিত হচ্ছিল। আমি যখন ক্লিনিক থেকে বের হলাম, আমার হাতে ছিল আল্ট্রাসাউন্ডের ছবি আর ব্যাগে সেই ৮০ কোটি টাকার চেক। বাইরে ঢাকা শহরটাকে তখন খুব বড় আর অচেনা মনে হচ্ছিল, কিন্তু একটা কথা ভেবে আমার চোখের জল ছাপিয়ে হাসি ফুটে উঠল। চৌধুরী পরিবার শুধু আমাকেই বের করে দেয়নি, তারা বের করে দিয়েছে তাদের সেই 4 উত্তরাধিকারকে, যারা একদিন বড় হয়ে এই সদর দরজা দিয়েই ফিরে আসবে। এবং বহু বছর পর যখন আমরা কোনো এক পারিবারিক অনুষ্ঠানে পা রাখলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যে গল্পটি শুনছিলেন সেটা ছিল গল্পের প্রথম পর্ব। পরের পর্ব শুনতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।